নমস্কার, আমার 24 আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। পাহাড়ে বান্ধ হিংসার রাজনীতি নতুন নয়। 8এর দশকের মাঝামাঝি সময়ের পর থেকে আমরা বারবার এই দৃশ্য দেখেছি, কিন্তু আজকে নতুন যেটা দেখা গেল যে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি নিজে পাহাড়ে থেকে কড়া হাতে বান্ধের মোকাবিলা করলেন। সাধারণ বাসিন্দা থেকে শুরু করে পর্যটক যারা আতঙ্কিত তাদের আস্থা বাড়ানোর চেষ্টা করলেন, তাদের ভরসা জোগানোর চেষ্টা করলেন। দিনের শেষে কি তাহলে ব্যাকফুটে মোর্চা? এ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, রয়েছেন বিজেপির পক্ষ থেকে পঙ্কজ রায় বিশিষ্ট অধ্যাপক, এবং রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে সোমনাথ সিংহ রায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিপিআইএম এর প্রাক্তন সাংসদ সমন পাঠক। সমন, মৌপিয়া, স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। আলোচনায় যাওয়ার আগে আমরা একবার দেখে নিই যে আইন শৃঙ্খলা সচল রাখতে পাহাড়ে পথে নামলেন স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আজ সকাল থেকেই হেঁটে বেড়ালেন দার্জিলিং এর গলি থেকে রাজপথ। তাকে শেষ কবে সোয়েটার পরতে দেখা গেছে মনে করতে পারলেন না কেউই। যেমন মনে করা গেল না শেষ কবে কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে পাহাড়ে ঘুরতে দেখা গেছে। সম্ভবত কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী পাহাড়কে এভাবে চষে ফেলেননি। পর্যটকরা আড়মোড়া ভাঙার আগেই দেখা গেল এই দৃশ্য। বন ব্যর্থ করে পাহাড় সচল রাখতে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আমি সকাল থেকে ঘুরছি, আমি পুরো জায়গাটাকে অবজার্ভ করলাম। আর ট্যুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রিচমন্ড হিল থেকে ম্যাল হয়ে সিংমারিতে মোর্চার সদর দপ্তরের সামনে দিয়ে সদল বলে ঘুরলেন। এবারে আর কোনো ছড়াছড়ি প্রশ্ন নেই। গভর্নমেন্ট ইজ ভেরি সফট অলওয়েজ। গভর্নমেন্ট গিভ অল সাপোর্ট টু দেম। নাও গভর্নমেন্ট ইজ ভেরি টাফ। হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে? রিচমন্ড হিলে প্রশাসনিক বৈঠক। আমরা একটু নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিচ্ছি। কেউ কেউ যাবো, কেউ কেউ থাকবো। আমি এখনো আছি। গুরুতর আহত ব্যক্তির দ্রুত স্থানান্তর থেকে পাহাড়ের জন্য আপৎকালীন প্রশাসনিক কমিটি তৈরি। সচিবদের সঙ্গে কথা বললেন, দ্রুত সিদ্ধান্ত নিলেন। নো কম্প্রোমাইজ, গভর্নমেন্ট ইজ ভেরি টাফ। আমাদের 3 হায়ার অফিসিয়ালস অলরেডি রিচড ইন শিলিগুড়ি। জাভেদ শামীম, এসটিএফ এর অজয় নন্দ এবং সিদ্ধিনাথ গুপ্তা। সকাল 10টা ফের বেরিয়ে পড়লেন। এবার গন্তব্য দার্জিলিং হাসপাতাল। দেখা করলেন আহত পুলিশ কর্মীদের সঙ্গে। রাস্তাতেই দেখতে পেলেন আহত এক রাজস্থানী কিশোরকে। তাকেও নিয়ে গিয়ে ভর্তি করালেন হাসপাতালে। একটি বাচ্চা ছিল, আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম একজন টুরিস্ট, ওর বিছানা থেকে পড়ে গিয়ে ওর লেগেছিল। সেজন্য ওরা স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছিল, খুঁজছিল। সেজন্য আমরা গাড়িতে তুলে নিয়ে এসে ওকেও এখানে স্ক্যান করে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিলাম। এবার সরাসরি আটকে থাকা পর্যটকদের কাছে মাইকে প্রচার করলেন। Don't worry and don't care for anybody. Care yourself, care your health, care. ব্যক্তিগতভাবে কথাও বললেন। আমরা আগে রিসোর্টে আছি, চিন্তার কোনো কারণ নেই। ঘন্টায় ঘন্টায় বাস দেওয়া হচ্ছে, ফ্রি বাস। ফিরে এসে ফের একবার প্রশাসনিক বৈঠক। মোর্চাকে কড়া বার্তা দিলেন। লক্ষ্মণ রেখা অতিক্রম করে গেলে আমরা যেটা বলি দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। বন্ধের ডাক দিয়েছেন যিনি, সেই মোর্চা সভাপতি দিনভর গুটিয়ে রইলেন সিংমারির দলীয় দপ্তরে। আর বন্ধ ব্যর্থ করতে পাহাড় চষে ফেললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার স্বতঃস্ফূর্ততায় মিলেমিশে এক হয়ে গেল প্রশাসন পরিচালনা ও জনসংযোগ। এতদিন কলকাতার সিদ্ধান্তে পাহাড়ের প্রশাসন চলত। মমতা দেখালেন পাহাড় থেকেও রাজ্যের প্রশাসন চালানো যেতে পারে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস ও সুমিত রাউতের সঙ্গে নারায়ণ সিংহ রায় ও কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, দার্জিলিং। আমি সমনের কাছে শুরুতে যাব। সমন, বাম জমানায় তো বারবার অবরুদ্ধ হয়েছে, কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়। কখনো কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে দাপিয়ে বেড়াতে দেখা গেছে যেদিন পাহাড়ে বাঁধ রেখেছে গোর্খা জন মুক্তি মোর্চা, বাদ যদি আগে আমরা জিএনএলএফ ধরি, এবং সেখানে আজকে দেখা গেল বিমল গুরুং তিনি সিংমারির পার্টি অফিসে কার্যত কোণঠাসা। হ্যালো, হ্যাঁ সমন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ সমন, বাম জমানাতেও তো বারবার বাঁধ দেখেছে পাহাড়। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ 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 বলছি, আজকে যে ঘটনা, আজকে এই ঘটনা তো হঠাৎ করে এই হলো না। কালকে যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে খুবই আমরা উদ্বিগ্ন, কিন্তু এই ঘটনা হচ্ছে একটা, তার পিছনে একটা কারণ আছে।
অনেকগুলো কারণ নিয়ে হচ্ছে কালকে যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে আজকে বন্ধ। অতীতেও আপনি ঠিকই বলেছেন, অনেকবার বন্ধ হয়েছে। ডেমোক্রেটিক আন্দোলন সবার যে যার মতন করে অনেক ইস্যুতে বন্ধ হয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়েছে। সে শুধু দার্জিলিংয়ে কেন, অন্য জায়গাও বন্ধ আছে। কিন্তু বন্ধতে চিফ মিনিস্টার এখানে রয়েছেন, এটা কিন্তু আলাদা কিছু না। উনি এখানে ছিলেন, ওনার কারণে কালকে এই ঝামেলাটা হলো, তারপরে একটা বন্ধ ডাকা হলো, এই বন্ধ কারণে উনি আছেন। সুতরাং এটা আলাদা কোনো ঘটনা না। মানে মূল বিষয়টা হচ্ছে এই আজকে এই পরিস্থিতি, এই পরিস্থিতিটা হলো কেন, এই পরিস্থিতি এই প্রবচনা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হচ্ছে দায়ী। আজকে এই পরিস্থিতি একটা শান্ত পাহাড়কে আবার অশান্ত দিকে নিয়ে গেল। এই জন্যে আমরা মনে করছি এটার জন্য হচ্ছে অ্যাবসলিউটলি কেন্দ্র সরকার মানে রাজ্য সরকার দায়ী, তার প্রধান দায়ী। তো এই পরিস্থিতির জন্য আমরা সরাসরি বলছি। তাহলে কি এটাও মানছেন যে 2007-এর মাঝামাঝি থেকে যে দীর্ঘ সময়ে পাহাড় অবরুদ্ধ ছিল, পাহাড় কার্যত বিচ্ছিন্ন ছিল, কার্যত প্রশাসনের অস্তিত্ব ছিল না, সেই সময় তদানীন্তন বাম সরকার তারা দায়ী ছিল? না দেখেন, পাহাড়ে একটা আন্দোলন সেটা দীর্ঘদিন থেকে আছে। পাহাড়ের মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, তাদের তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন কেন? এটা কিন্তু আমরা বামপন্থী, কিন্তু আমরা যতদিন আমরা রাজ্যে ছিলাম, আমরা ওই সময় তো আমরা এটাকে প্রশাসনিক সমস্যা হিসাবে দেখি না, এটা একটা রাজনৈতিক সমস্যা। এই রাজনৈতিক সমস্যাকে আমরা রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে এটাকে সমাধান চাইছিলাম। আমরা কোনোদিনই এই সমস্যাকে সমাধান প্রশাসন দিয়ে, প্যারামিলিটারি কিংবা পুরা স্টেট পাওয়ার নেমে এইভাবে কিন্তু সমাধান করা যাবে না। তার জন্য তো অনেকেই বলেন যে স্টেট উইদিন স্টেট হয়ে গেছে। আমি একটু রেসপন্স নেব সোমনাথ বাবুর কাছ থেকে। সোমনাথ বাবু। না, আমি কিছু বলার আগে আমি মপ্রিয়া অন্য একটা কথা বলতে চাই। আজকে না আমরা যারা খুব সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ মানুষ, তারা কিন্তু আজ আবার নতুনভাবে গর্বিত হলাম, যার পদচিহ্ন দেখে আমরা রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। সেই সিদ্ধান্তটা যে আমাদের সঠিক ছিল, তার জন্য আমরা আজ আবার নতুনভাবে দিদির জন্য গর্ব অনুভব করছি। প্রশ্নের উত্তরে আসি এবার। উনি বলছেন যে ওখানে প্রশাসনিক ইয়েতে কি প্রশ্ন হয়েছিল, জিটিএতে সুভাষ ঘিসিংকে প্রায় 600 কোটি টাকা দেওয়া হয়েছিল, যে তুমি বাবু টাকা পয়সা যা পারো চুরি করো, কোনো কিছু না সুভাষ ঘিসিংকে সিপিএম, হ্যাঁ বামফ্রন্টের উনি বলছিলেন যে টাকা পয়সা যা পারো চুরি করো, কোনো হিসাব দেওয়ার দরকার নেই, দার্জিলিং মানুষ, পাহাড়ের মানুষ যা ইচ্ছা তাই হোক, কোনো প্রশ্ন নেই। আজকে কেন এখানে গন্ডগোল হলো? যেহেতু জিটিএর আর 1 মাস পরে নির্বাচন আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টাকা দেওয়া হয়েছে তার সমস্ত হিসাব দিতে হবে, অডিট বসবে, অডিট হবে, রিপোর্ট দিতে হবে কদিন পরে। চুরি ধরা পড়ে যাবে, যাতে চুরি ধরা না পড়তে পারে, যাতে জিটিএ ইলেকশন না হতে পারে, যাতে নতুনভাবে একটা সন্ত্রাস করে নিজেদের গ্রিফে রাখা যেতে পারে, শুধুমাত্র এই কারণে আজকে এই গন্ডগোল। আমি বাবুর কাছে আসছি। সোমনাথ বাবুরা বলছেন যে সুভাষ ঘিসিংকে যেমন ডিজিএইচসিতে একদম যা ইচ্ছে করছেন, চোখ বুজে ছিল তদানীন্তন প্রশাসন, এখন সেটা চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাপারটা 59 মাস পরে তুমি জিটিএর অডিট চাইছো, লোকে বোঝে না, গাধা আছে লোকে। 1 মাস বাদে নির্বাচন, প্রত্যেক বছর অডিট করার কথা, যে কোনো অডিট। আমি স্পেশাল অডিট, ওয়াই স্পেশাল অডিট? তার মানে 5 বছর তুমি অডিট করোনি, সে একই তো জিনিস দাঁড়ালো, চুরি করতে দিয়েছো। আগে একটা বলি তোমাদের সাংবাদিকদের ব্যাপারে, আমি কিছু ব্যক্তিগতভাবে নিও না, আমি দেখেছি ভারতবর্ষের সাংবাদিকরা নয়, ভারতবর্ষে নয়, বাংলার সাংবাদিক হয়। যখনই তুমি অ্যাঙ্গেলটা দেখছো বাঙালিদের দিক থেকে দেখছো, কই দাঁড়াও শুনে নাও ভাই, শুনতে খারাপ লাগছে, ক্রিটিসিজম সবসময় শুনতে খারাপ লাগে। একখানা লোকাল দার্জিলিংয়ের ইন্টারভিউ কোনো টিভিতে দেখিয়েছে লোকাল লোকের? জিতু রায় কালকে বলেছিলেন। আরে এখন বলো, আজকে তোমরা কনস্ট্যান্ট গভর্নমেন্টের স্পোকসপারসন হয়ে গেছে। না মাফ করবেন আমি বলছি, মাফ করবেন অরুণাভ বাবু, আপনার এই বক্তব্যটা আমি একদম এন্ডোর্স করলাম না। আমার পক্ষে বলে আমার পক্ষে প্রেসের সম্বন্ধে বলা যাবে না তো কি আশ্চর্য। একদম এন্ডোর্স করলাম না আপনার বক্তব্য। 1 বছর ধরে ইলেকশন, এই 1 মাস ধরে ইলেকশন, একবারও ওই উল্টো দিকের সাকসেসটা বলেছে কোন টেলিভিশন চ্যানেল? না, তারা তো সাকসেস কি অরুণাবদের, তাদের ব্যর্থতাটা তো তুলে ধরতে হবে। তাদের 100% তারা ছিল 35%। আপনি কি সাফল্যকে উল্লেখ করবেন না? ব্যর্থতাটা 84টা সিটে, লেট মি ক্ল্যারিফাই, লেট মি ক্ল্যারিফাই থেকে 35% ভোট এনেছে তখন তৃণমূল কংগ্রেস, যেখানে সমদলের কোনো পার্টি কেন, আপনাদের যে পার্টি সে পার্টি ওখানে লোক খুঁজে পায়নি। 84 সিটের ভিতরে আপনারা জোট সংখ্যায় 52টা সিট দিয়েছে। সোমনাথ বাবু আসবো প্লিজ। আমি এই আলোচনাটা যাতে আজকের আলোচনা
তোমাদের ডাইভার্ট করে সেটা আমি ডাইভার্ট করছি না, তোমরা বলেছিলে 84 খানা সিটে 69 দাঁড়াও আপনার জোট প্রার্থী 18টা সিটে প্রার্থী দিয়েছে। সোমনাথবাবু প্লিজ 84টা সিটে 69 অরুণবাবু আমাকে বলতে দিন, ক্লারিফাই করতে দিন। মুক্তি মোর্চা পেয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চা বা হ্যাঁ, পাহাড়ের কোন হ্যাঁ, শক্তি হ্যাঁ, পাহাড়ে একাধিপত্য রাখে, হ্যাঁ, এটাই স্বাভাবিক। Right. যখন কোন সমতলে তোমার- প্লিজ হ্যাঁ, শেষ বলো। করতে দিন, সমতলে- মেইনস্ট্রিম রাজনীতি দল তারা যদি সেখানে পা ফেলে সেটা খবর, এটা হচ্ছে নিউজের বেসিক রুল, এবার বলি যেটা তোমায়, স্বাভাবিক এবার বলি। সেটা খবর নয়। তাই ওদের যেটা নিউজই দাওনি। বৈচিত্র্য ওদের নিউজই দাওনি। কখনোই না। আপনি যে জানছেন এই ইনফরমেশনটা সেটা সংবাদ মাধ্যম সূত্রে। আর দাঁড়াও, সেকেন্ডলি কলকাতা থেকে লোক নিয়ে টুপি পরিয়ে নেপালি বানিয়ে দিয়েছো। না না প্লিজ, তোমাদের মুশকিল হতে এই যখন দেখো, তুমি কোন তৃণমূলের হয়ে কথা বলছো তো মহা মুশকিল। না না না, সাংবাদিকদের সম্পর্কে তখনই আপনারা সুর চড়ান যখন আপনাদের কাছে ডিফেন্সের মতো বলবে ভারত। প্লিজ আমি এই প্রসঙ্গে এই আলোচনাটা আপনাকে করতে দেব না, মাফ করবেন আমাকে তাহলে প্লিজ। বসে আমি আপনি বসে থাকি। বিষয়টা বসে আপনি থাকি। বিষয়টা নিয়ে বলুন, কিন্তু আমি বিষয় নিয়েই সংবাদ বলছি। মাধ্যমকে অ্যাটাক করবেন না। ওই দেখো সংবাদ মাধ্যম কেন খবরটা দেয়নি? কোন খবরটা আজকে দেয়নি? 69 সিটস বিরোধী পক্ষ পেয়েছে, কি দেয়নি? তারাও টিএমসি 12টা পেয়েছে, তারপরও ঢাকঢোল পিটিয়ে বলছো যে টিএমসি দুর্ধর্ষ রেজাল্ট করেছে। তোমরা বলেছো। আমি না, আসবো, আমরা please। একটা আমি সিটে আসবো, পেতাম। please। আমরা তো এই- পেয়েছি। এই প্রবণতাটা- আপনাদের জোট তোমরা সঙ্গে বলেছো। এবং আপনারা মিলে বাঙালি- 64 দাঁড়াও, 86 দাঁড়াও, সিটে একটু দাঁড়াও। 18টা সিটে Please, প্রার্থী দিয়েছে। অরুণবাবু, সংবাদ 2 মাসের মাধ্যমের ভোট পেয়েছে। ভূমিকা নিয়ে দাঁড়াও, দাঁড়াও। আরেকদিন আমরা না হয় 1 ঘন্টার একটা দাঁড়াও, আলোচনা দাঁড়াও। অবতারণা করবো, কিন্তু এইটা- আজকে এইটা- প্লিজ, আজকে এই আজকে মুহূর্তে সারাক্ষণ সবাই তোমরা জানতে চান, প্রত্যেকটা লোক মুখে তোমরা সবাই জানতে দুঃখজনক চান কোথায় জানেন? পাহাড়ে কি হচ্ছে।